হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। প্রতিদিনের মতন আজকের ব্লগটা কিন্তু সকাল থেকে শুরু করিনি, আজকে সন্ধেবেলা থেকে ব্লগটা শেয়ার করলাম। দুদিন ধরে একটু বেশি ল্যাদ খাওয়া হয়ে গেছে, ক্যামেরা একদমই অন করা হয়নি। আজকে সকালবেলা থেকেও ভেবেছিলাম ব্লগ করব, কিন্তু বৃষ্টির ওয়েদার, মনে হচ্ছে সারাদিন শুয়ে বসে থাকি। আর জানি না কেন বাপের বাড়ি আসলেই না আমার কুড়েমিটা যেন আরও বেশি বেড়ে যায় আর ল্যাদ খাওয়াটা আরও বেশি হয়ে যায়। এটা কি তোমাদের সাথেও হয় গো? যারা যারা ম্যারিড তারা একটু আমাকে কমেন্টে জানিও তো, তোমরাও কি বাপের বাড়ি আসলে এরকমই করো? কোনো কিছুতেই আমি এনার্জি পাচ্ছি না, আমার মনে হচ্ছে সারাক্ষণ শুয়ে মোবাইল ঘাঁটি। রাত্রিবেলা 3টে পার করে ঘুমাচ্ছি, সকালবেলা 10টা বাজিয়ে ঘুম থেকে উঠছি। এইসব কথা দুপুরবেলা শুয়ে শুয়ে ভাবতে ভাবতে নিজের কাছে প্রচণ্ড বেশি খারাপ লাগছিল। আজকে থেকে আমি ঠিক করেছি এরকম রুটিন আমি আর একদমই রাখবো না। রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো আর সকালবেলাতেও একটু তাড়াতাড়ি করে উঠে পড়বো। যাই হোক, কি ভেবেছি আর কতটা কি করতে পারবো সেটা তো সময়ই বলে দেবে। আমরা কত কিছুই তো ভাবি, কিন্তু বাস্তবে কতটাই বা করতে পারি, বা পরিস্থিতি বা আমাদের কতটা সাথ দেয়, তাই না? সন্ধ্যাবেলা ওঠার পর বিছানাটাকে প্রথমেই গুছিয়ে নিলাম, তারপরে এই যে কাঁচা জামা কাপড়গুলো ছিল একবারে জড়ো করে ঢিবি হয়েছিল, সেটাকে গুছিয়ে এখন ঠিকঠাক করে নিচ্ছি। আর মা ওদিকে রান্নাঘরে বসে আমার সাথে কথা বলছে, তো মার সাথেও কথা বলছি মাঝে মাঝে। আমার বাপের বাড়ি এসে থাকা নিয়ে কিছু মানুষের এত সমস্যা, আর সেই সমস্যাটা কেন আমি সেটা না বুঝেই উঠতে পারি না। আজকে বিয়ের পর থেকে আমি যতবার এখানে এসে থেকেছি, প্রায় 1 মাসের কাছাকাছি থেকেছি, বা 1 মাসের বেশিই থেকেছি বলতে পারো। সেটা নিয়ে আমার বাড়ির কারোর কোনো সমস্যা নেই। আমার বাবা মা যারা কিনা আমায় খাওয়াচ্ছে পড়াচ্ছে তাদের সমস্যা নেই। আমার হাজব্যান্ড যার সংসার ছেড়ে আমি এখানে এসে থাকছি তার কোনো সমস্যা নেই। কিছু মানুষের সেগুলো নিয়ে এত বেশি পরিমাণে মাথা ব্যথা, আর তারা আমাকে রীতিমতন উত্ত্যক্ত করে তুলছে যে কবে আমি ও বাড়ি ফেরত যাব, কেন এখনও গেলাম না, কিছু হয়েছে নাকি। দেখো, কিছুটা মানুষের কৌতূহল থাকতেই পারে যে কি হয়েছে, কি বৃত্তান্ত, কিন্তু একটা প্যাটার্ন তো মানুষ লক্ষ্য করছে যে আমি এরকমটা এমন নয় যে প্রথমবার এসে থাকছি, যে হঠাৎ করে কিছু একটা হয়েছে সে কারণে এসে আমি আছি। আর বাপের বাড়ি এসে কদিন থাকবো সেই কৈফিয়তটা একটা মেয়েকেই কেন দিতে হয়? একটা ছেলেকে কেউ কেন বলে না যে তোমার বিয়ে হয়েছে, তুমি সংসার পেতেছো, বউ নিয়ে আলাদা হও? পরের বাড়ি থেকে আসা সেই মেয়েটার কাছে এক্সপেক্ট করা হয় তার শাশুড়ি, সংসারে আরও যারা যারা রয়েছে তারা যতই তাকে অত্যাচার করুক বা তারা ভালো খারাপ যেমনটাই হোক, তাকে মানিয়ে নিয়ে চলতে হবে, কারণ সেটাই তার এখন নিজের বাড়ি। কিন্তু সে বাপের বাড়ি গিয়ে দুদিন থাকলে তাকে বলা হয় বাপের বাড়িতে গিয়ে এতদিন সংসার ছেড়ে কেন পড়ে আছে। মানে অতীত পুরো মুছে দিয়ে নাম, গোত্র, টাইটেল সমস্ত কিছু চেঞ্জ করে ফেলে তার পূর্ব পরিচয় সব কিছু মুছে ফেলতে হবে। এরম নিয়মটা কেন বলো তো? আর খুব অদ্ভুতভাবে লক্ষ্য করবে এই সব নিয়মের বোঝাগুলো কিন্তু একটা মেয়েই একটা মেয়ের ঘাড়ের ওপর চাপিয়ে দেয়। একটা মেয়ে কিন্তু এইগুলো নিয়ে কাটাছেঁড়া করতে বসে। সেই বিবাহিত ছেলেটাকে কিন্তু কেউ বলে না যে তোর বউকে দিনের পর দিন এ বাড়িতে অত্যাচার সহ্য করতে হচ্ছে, কথা শুনতে হচ্ছে, তাহলে তুই আলাদা হয়ে যা, তুই তো বিয়ে করেছিস, এখন এটাই তোর সংসার, এখন এটাই কর্তব্য। কিন্তু সে কথাগুলো কিন্তু একটা ছেলেকে মোটেই শুনতে হয় না, বরং সেই মেয়েটাকে নিয়ে যদি সে আলাদা হয় তাহলে তাকে এটা শুনতে হয় সে মেয়েটা এসে তাকে টুকটাক করে বা মাথায় কোনো রকম কুবুদ্ধি ঢুকিয়ে তাকে নিয়ে আলাদা ঘর বেঁধেছে। মানে সেক্ষেত্রে দোষটা কিন্তু সেই মেয়েটার ওপরেই পড়ে। ওই যে কথায় বলে না, মেয়েরাই মেয়েদের শত্রু, কিছু ক্ষেত্রে এই কথাটা বাস্তব, জানো তো। একটা মেয়ে একটা মেয়েকে নিয়ে প্রচণ্ড বেশি কাটাছেঁড়া করে, প্রচণ্ড বেশি নিন্দা চর্চা করে। একটা ছেলেকে কখনো দেখবে না একটা মেয়ে কী করলো, কেন করলো, সেগুলো নিয়ে এতটা নিন্দা চর্চা করতে। তো এরম কথাগুলো শুনতে শুনতে না একটা টাইম পর মাথা একদম রাগে গজগজ করে, মনে হয় দু কথা শুনিয়ে দিই। তারপরে মনে হয় কি বলতো, কাদার মধ্যে পা মারলে নিজের পাটাই নোংরা হয়, তাই জন্য আমি আর কোনো উত্তর দিই না। আজকে সন্ধ্যেবেলা থেকেই কারেন্টটা প্রচণ্ডই ডিস্টার্ব করছে, আর সেরকম কোনো কাজও ছিল না, জানো তো। ব্লগটা শুরু তো করেছি ঠিকই, কিন্তু এই জন্য সন্ধ্যেবেলাতে সেভাবে বেশি কিছু আর শেয়ার করতে পারিনি। এখন একটু গল্পের বই পড়ছিলাম। গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে তো বললাম সন্ধ্যাবেলা থেকে আর সেভাবে কিছুই শেয়ার করতে পারিনি, কারণ কারেন্টটা আবারও চলে গেছিলো। তো এখন সকালবেলা উঠে দেখলাম মা এদিকে মোচার বড়া করবে, সেই জন্য মোচাটা কাটাও হয়ে গেছে। আর সকালবেলা থেকে উঠে মার কাজবাজ কিন্তু বেশ অনেকটাই এগিয়ে গেছে। তো এদিকে মা মোচাটা এখন সেদ্ধ করতে বসিয়ে দিল। মোচার বড়া করার যে কী খাটনি সেটা আজকে আমি নিজের চোখে দেখলাম। এদিকে মোচার বড়ার জন্য মোচাটা তো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে, আর ওদিকে মুসুর ডাল ভিজিয়ে রাখা হয়েছিল সেটা এখন শিলপাটায় বেটে নিচ্ছে। মাকে আমি বললাম মিক্সিতে একবার ঘুরিয়ে নিলে
পেস্ট হয়ে যাবে, তবে মা বলছে একদম মিহি পেস্ট হবে। তবে সেরকমটা হয় না গো, আমি কিছুতেই বোঝাতে পারলাম না। তবে যে যেটাই সুবিধা বোধ করে সেটাই করতে দেওয়া তাকে ভালো, কারোর কাজে হস্তক্ষেপ করাটা উচিত না। তো মা এখানে ডালটা বেটে নিল। তা করতে করতে এদিকে মোচাটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর এই সেদ্ধ করা মোচাটাকেও বেটে নিতে হবে। মা যখনই মোচার তরকারি করবে বলতো, আমি বলতাম না মোচার বড়া করো। তবে আজকে চোখের সামনে যখন দেখলাম একটা বড়ার পেছনে এত খাটনি, আমার মনে হচ্ছে এর থেকে মোচার তরকারি করে খেয়ে নেওয়াটাই হয়তো অনেক বেশি তাড়াতাড়ির কাজ হতো, আর মার খাটনিটাও কম হতো। তবে মা বলল যে না, মোচার বড়া করেই বেশি ভালো লাগে খেতে, সেই জন্য ওটাই করলো। মোচা আর ডাল দুটোই বেটে নেওয়া হয়ে গেছে। তারপর আদা, রসুন, পেঁয়াজ এটাকেও মিক্সিতে মা ভালোভাবে পেস্ট করে নিয়েছিল। তারপরে সবটাকে ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে না অনেকে একটু বেসন দেয়, বা অনেককে দেখেছি সুজিও দিতে, কিন্তু মার কাছে সুজিটা ছিল না। সুজি দিলে একটু ক্রিস্পি হয়, খেতে বেশি ভালো লাগে। তো এরপর প্রত্যেকটা এরম বড়ার সাইজ দিয়ে এটাকে ভেজে নিতে হবে। আর এই বড়াগুলো গরম গরম খেতে এত প্রচণ্ড ভালো লাগে। আমি এই টাইমে বসে দুটো মতন বড়া ভাজা খেয়েও ছিলাম। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকেও ভালোই বৃষ্টি হয়েছে। তবে মাঝখানের টাইমটা বৃষ্টিটা একটু কমেছিল, আবার কালো করে মেঘ করে এসেছে। এক্ষুনি হয়তো বৃষ্টি আবার শুরুও হয়ে যাবে। তোমাদের তো দেখালাম মোচার বড়াটা ভাজা হয়ে গেছে। এরপর যে রুটিন মশলাগুলো থাকে সেগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। আর ওদিকে বড়ার জন্য যে তরকারির আলু লাগবে সেটাও কিন্তু মা আলাদাভাবে সেদ্ধ করে নিয়েছে। মশলাটা ভালো করে কষানোর পর এখানে মাকে আমি বললাম যে দুটো বড়া তুলে রাখো, দুপুরবেলা ভাজা খাবো। তারপর বাদবাকি বড়াটা দিয়ে মা ঝোল করেছিল। তো দেখলেই তো মশলাটা কষে গেছে, আলুগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে ঝোল করে নেওয়া হয়েছে। এরপর ওই ঝোলের মধ্যে বড়াগুলো অ্যাড করে একটুখানি ফুটিয়ে নিতে হবে। আর এটা কিন্তু মা নিরামিষভাবে করেনি, সেই জন্য ঘিটা দিল না। তবে তোমরা যদি নিরামিষভাবে করো তাহলে ঘি গরম মশলা দিয়ে নামাবে, দুর্দান্ত লাগবে খেতে। তো এটাই হলো আমাদের বড়ার তরকারির ফাইনাল লুক। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আজকে আমি এমনিতেই অনেকটা বেলা করে উঠেছি, তারপরে ওই মোচার বড়ার তরকারি মা করছিল দেখে ওখানেই বসে পড়েছিলাম। তাই খাটটা ঘরটা কোনোটাই এখনও অবধি ঠিকঠাক করা হয়নি। মা সকালবেলা বাসি ঘর মুছে দেয়, তারপরেই রান্নাবান্না শুরু করে, সেই জন্য ওই একটা কাজ শুধুমাত্র এগিয়ে আছে। এদিকে আমি পর্দা টর্দাগুলো সরিয়ে ভালোভাবে জানলাটা একটু ঝেড়ে নিচ্ছিলাম, কারণ বেশ কয়েকটা দিন জানলাটা ঝাড়া হয়নি, একটু ধুলো পড়ে গেছিলো। তারপরে খাটটাকেও গুছিয়ে নিলাম। আর এই কুশনগুলো কেনার পর সাথে পর্দাটাও চেঞ্জ করে দেওয়ার জন্য ঘরটা এত সুন্দর লাগে। আমার তো এই জায়গাটা এখন ফেভারিট কর্নার হয়ে গেছে। এখন বাজছে প্রায় 12টার কাছাকাছি। আমার ব্রেকফাস্টে আজকে কিচ্ছু খাওয়া হয়নি। 10টা বাজিয়ে উঠলে কি আর কোনো কাজ টাইমে হয় বলো? মা এখানে ছাতু শরবত করে দিল, তো সেটাই এখন ব্রেকফাস্টে খেয়ে নেব। আমি কিন্তু নুন চিনি কোনোটাই দিইনি, শুধুমাত্র একটু লেবু চিপে দিয়েছিলাম। বেশ ভালো লেগেছিল খেতে। আসলে খিদের পেটে যা খাবে তাই দেখবে ভালো লাগে। তবে এমনিও বেশ ভালোই লাগছিল। মামন এসেছিল, ওর সাথে গল্প করতে করতে এখানে আমি ছাতু শরবতটা খাচ্ছিলাম। আর মা মামন ওরা দুজন মিলে বসে চা খাচ্ছিল। তো বেশ অনেকটা টাইম কিন্তু সবাই মিলে আড্ডা দেওয়া হয়েছে। আজকের আমার ব্লগটা পুরো ঘেটে গেছে, মানে কালকে সন্ধ্যা থেকে আমি স্টার্ট করেছিলাম ব্লগটা। এবার সকালবেলা আমি উঠতে অনেকটা লেট করেছি, তো দেখলাম মা ওদিকটায় করছে হচ্ছে মোচার বড়ার তরকারি, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আমি জামাটা ছেড়ে ফ্রেশ হওয়ার পর দেখ মা আমাকে বলছে কচুর লতি নিয়ে এসেছি, এটা কি তাহলে কি করবো? বললাম এটা তো রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। তো সেটাকে আমি রান্না করলাম। এবার একটা ব্লগের মধ্যে যদি আমি দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের কেমন বোর লাগবে ব্যাপারটা। তো ওই জন্য না টোটালটা মেসড আপ হয়ে গেছে। যাই হোক, আমি এখন স্নান টান করে আসলাম, চুল টুল বেঁধেছি। এখন বাসছে ওদিকে দেখতে পাচ্ছ না হয়তো 1:45 কাছাকাছি। আর আমি সেরকম কিছু ব্রেকফাস্ট খাইনি, ওই একটু জাস্ট ছাতু শরবত খেয়েছিলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তাহলে আমি আগে খেয়ে নিই। আর তোমাদের দুটো বিছানার চাদর আমি দেখাবো বলেছিলাম, তো ক্যামেরাটা যখন সেট করেইছি আমি ভাবছি তোমাদের আগে দেখিয়ে নিই। দেখবে লাইফে যখন বিরক্তি আসে না, তখন সব দিক দিয়ে বিরক্তি আসবে। এটা বার করতে যাচ্ছি, নিচের জন্য দরজাটা লাগছে না, মানে কি যে খিচিবিচি লাগছে আমার, আমি বলে বুঝাতে পারবো না। আলমারিটা আমার ঠিকঠাকই ছিল, আমার বিয়ের পর এটা নাকি দরজা খোলাই যাচ্ছে না, ভাবো। তো সেটাকে আমার মা এমন টান টেনেছে, দিকটাকে পুরো বেঁকিয়ে দিয়েছে। ওটা ঠিক না করা গেলে এখন আর ওটা ঠিকও হবে না, মানে যেরকম আগে ছিল সেইটা আর ফেরত আসবে না। যে জিনিসটা আমি যত বেশি যত্ন করি, এই আলমারিটার সঙ্গে না আমার প্রচুর ইমোশন জড়িয়ে আছে। এটা আমার ফার্স্ট, মানে ওই রুমে যখন আমি শিফট করেছিলাম তখন এটা আমাকে মা কিনে দিয়েছিল। তো আমার না খুব ইমোশন লাগে এই জিনিসগুলোর সাথে। জানি এইরকম জিনিসের সাথে ইমোশনাল হওয়াটা উচিত না, বাট আমার হয়ে যায়। তো দেখো সেটাকেই পুরো একদম নষ্ট করে দিয়েছে, কি বলবো।
আমি এগুলো খুলে দেখাবো না তোমাদের, জাস্ট প্রিন্টটা দেখাচ্ছি, কারণ খুললে না পুরোটা আরো ঘেটে যাবে। আমি যখন ও বাড়িতে পাতবো তখন তো তোমরা দেখতেই পাবে। তার মানে এরকম গ্রিন কালারের মধ্যে কোনো বেডশিট ছিল না। তো দেখো একদম ক্লোজ থেকে আমি তোমাদের দেখাচ্ছি। এরকম গ্রিন কালারের মধ্যে নিয়েছি। এটাতে কিন্তু বালিশের ওয়ার, তার সাথে পাশ বালিশের ওয়ার আছে। এগুলো নিয়েছে আমার কাছে 525 টাকা করে। মানে জামাই ষষ্ঠীতে মা আমাকে টাকা দিয়েছিল, তো আমি এরকম দুটো বেডশিট নিয়েছি, ওই পিচ কালার টাইপের। তো এই দুটো আমি নিয়েছি বেডশিট। আমার দুটো কালারই বেশ ভালো লেগেছে। এই কালারটার মতন আমার কাছে দুটো রয়েছে, মানে ওই পিঙ্ক আর এই পিচের শেডের মধ্যে। তো অন্য আমি খোঁজ করলাম, পেলাম না। নীল রয়েছে, পিঙ্ক রয়েছে, আর ওই পিচ কালারের মতন মানে যেখান থেকে নিই সেখানে ছিল। তো ওই জন্য আমি আর নিইনি। আর বাড়ির কাছ থেকে যেহেতু নিয়েছি ওই জন্য আর কোথাও গিয়ে যে চেক করবো সেটাও হয়নি। তো এই দুটোই নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। চলো, অনেক কথা হয়েছে, এবার আগে লাঞ্চ করি। খাটের ওপর মোবাইল, ওটাকে আবার না সরালে কে নিজের ভেবে নিয়ে চলে যাবে। ভাত, ডাল, পটল ভাজা, মোচার বড়ার তরকারি, মাছের ডিম দিয়ে কচুরলতি, সাথে কিছুটা মাছের ডিম ভাজা। এই দিয়ে লাঞ্চটা তো বেশ জমিয়ে করলাম। তারপরে এসে এখন ওই বিছানা চাদরগুলোকে আবার জায়গা মতো রেখে দিলাম। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।